আসসালামু আলাইকুম। আমি জুবাইর মাহমুদ ইফাত, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা নতুন আরেকটি রিভিশন ক্লাস নিয়ে এসে পড়লাম। আমরা আজকে পড়ব হিস্টোরি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1। তো আমরা প্রিভিয়াস কিছু ক্লাস করেছিলাম যেখানে আমাদের সিভিক্স ছিল, সিভিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো যাদের ওই বিষয়গুলো আছে এবং ক্লাসগুলো করেনি তারা অবশ্যই ওই ক্লাসগুলো করে আসবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের নতুন একটি কোর্স, সিভিক্স হিস্টোরি ফার্স্ট পেপার। তো এই চ্যাপ্টারে এই চ্যাপ্টার থেকে আমরা যেসব সৃজনশীল এবং এইগুলো আছে বিশদ আলোচনা, ওই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখা যাক আমাদের প্রথম সৃজনশীলটি এখানে আছে, যেটি দেখো আমাদের বিগত 3টি বোর্ডে এসেছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড। 2022-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তার মানে বুঝতে পারছো যে এই কোশ্চেনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা যদি প্রথম কোশ্চেনটির দিকে তাকাই তাহলে এখানে জিজ্ঞেস করা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের গঠিত হয় 1600 শতকে, 1600 সালে। তো এই বিষয়টি মাথায় রাখবা যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে গঠিত হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদের দেখো, যদি আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই, এখানে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে অন্ধকূপ হত্যা বলতে কি বুঝো। অন্ধকূপ হত্যা আমরা যেহেতু এইচএসসিতে পড়ি, আমাদের কিন্তু সিরাজউদ্দৌলা নাটকটি আছে, যে এখানে আমরা পড়লে বুঝতে পারি যে প্রথম দিকেই কিন্তু আমরা নবাব সিরাজউদ্দৌলা কিন্তু আমাদের যেসব ফোর্ট উইলিয়াম যে এইটা আছে, ফোর্ট উইলিয়াম দুর্গ, ওইখানে আক্রমণ করে। তো ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করার পরে এটা একটা আছে সমালোচনা বা একটা রিউমার ছড়িয়ে আছে, যে এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে 18 ফুট বাই 14 ফুট একটি রুমের মধ্যে 146 জন ইংরেজকে বন্দি করে রাখা হয়। ঠিক আছে, যেটা আসলে সম্ভবই না, কারণ 18 ফুট বাই 14 ফুট একটা রুম কিন্তু অনেক ছোট একটা রুম, এবং এই রুমের মধ্যে 146 জন মানুষ দাঁড়া করানো কিন্তু কোনোভাবে সম্ভব না। তো এটা মানে তুমি যদি একটা নর্মাল মানুষ যেই পরিমাণ থাকে বডি, ওই পরিমাণ বডি ফিগার নিয়েও যদি দাঁড়ায়, তাহলেও কিন্তু 146 জন মানুষ কিন্তু ওইখানে জায়গা নেবে না। তো ওইখানে এটা আসলে সম্পূর্ণ একটা রিউমার। তারপরে এখানে আর কি অন্ধকূপ হত্যা বলতে এটাই বোঝানো হয় যে তোমার এই 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 রুমের মধ্যে 146 জন ইংরেজকে রাখা হয়, যার মধ্যে দম বন্ধ হয়ে 123 জন মানুষ মারা যায়। ঠিক আছে, এবং এইটা হলোয়েল কর্তৃক, হলোয়েল ছিল, আমরা যদি সিরাজউদ্দৌলা নাটকটি কিংবা আমাদের হিস্ট্রি বই থেকে আমরা জানি যে হলোয়েল কিন্তু ওই আমলে ইংরেজদের ডাক্তার ছিল। ঠিক আছে, তো উনি এই ঘটনাটা প্রচার করে। ঠিক আছে, কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ অন্ধকূপ হত্যাকাণ্ডের কোনো সত্যতা খুঁজে পাননি। তার মানে এটা যে একটা রিউমার, এটা কিন্তু আমাদের আধুনিক যারা ঐতিহাসিকগণ আছে তাদের কথা থেকে এটা পরিষ্কার হচ্ছে। আচ্ছা দেখো, আমরা যদি এখানে গতে যাই, গতে দেখো জিজ্ঞাসা করা হচ্ছে উদ্দীপকের যুদ্ধের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন যুদ্ধের মিল রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি, বাবর ভারতীয় উপমহাদেশে আগমন করে ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রথম যুদ্ধে লিপ্ত হন। তিনি মাত্র 12,000 সৈন্য নিয়ে ইব্রাহিম লোদিকে মোকাবেলা করেন। ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্যকে পরাস্ত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এখানে আমাদের বিষয় যেটা আছে, এই ক্ষেত্রে দেখো বাবরের কিন্তু সৈন্য ছিল মাত্র 12,000 এবং লোদির কিন্তু আমাদের এই সৈন্য ছিল লক্ষাধিক। তো তারপরে কিন্তু এই ক্ষেত্রে আমাদের বাবর কিন্তু বিজয়ী হয়েছে। তো এটার সাথে আসলে আমাদের কোন যুদ্ধের মিল, যে এটার সাথে কিন্তু আমাদের পলাশির প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের 1757 সালে, ওই যুদ্ধের মিল রয়েছে। তো প্রথমেই তোমার এটা বলতে হবে যে এটা আসলে আমাদের এই যুদ্ধের সাথে মিল রয়েছে। এবং দ্বিতীয়তে যদি আমরা যাই, এক্ষেত্রে তোমার বলা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে নবাবের যে সৈন্য ছিল সেগুলোর এখানে হিসাব দেওয়া আছে। দেখো 50টি কামান ছিল ওই আমলে, তার কাছে 50টি কামান ছিল, তার কাছে সৈন্য ছিল 35,000 পদাতিক, মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করেছিল। ঠিক আছে, ঢাল তলোয়ার নিয়ে ওই রকম। তারপর 15,000 অশ্বারোহী ছিল, তার মানে ঘোড়ার মধ্যে ছিল 15,000 আরো যোদ্ধা। ঠিক আছে, এবং তারা কিন্তু আমরা যদি অন্যদিকে তাকাই, যে ক্ষেত্রে ইংরেজদের কিন্তু ছিল কতগুলা কামান ছিল 8টি, এবং তাদের কিন্তু দেখো সিপাহী ছিল, দেশীয় সিপাহী ছিল মাত্র 2,200। এবং তারপর দেখো 800 ছিল ইউরোপীয় গোলন্দাজ, এবং পদাতিক সৈন্য ছিল। ঠিক আছে, তো দেখো তাদের মধ্যে কি পরিমাণ একটা অসম যুদ্ধ হয়েছিল। কিন্তু তারপরে এই যুদ্ধে হেরে যাওয়ার কারণ কি? এই যুদ্ধে হেরে যাওয়ার একমাত্র কারণ ছিল আমাদের যে মীর জাফর এবং তার অনুঘটক ছিল যারা, তারা আসলে এই ক্ষেত্রে যুদ্ধের মধ্যে তারা করে
বিশ্বাসঘাতকতা করে। তাদের কাছে যে বড় বড় সৈন্যের যে বহরগুলো ছিল তারা ওই সৈন্যদেরকে যুদ্ধে নামায়নি, যার ফলে কি হয় আমাদের যারা ইংরেজ ছিল, ইংরেজরা প্রথম থেকে জানতো যে তারা কিন্তু মীর জাফর ওরা কিন্তু তোমারই করবে, যুদ্ধে বিশ্বাসঘাতকতা করবে নবাবের সাথে। তো তারা কি করলো, তারা এই যুদ্ধটা বেষ্টনী করলো, এইভাবে তোমার চারদিক থেকে তোমার ঘিরে ফেললো, যে 2200 সৈন্য ছিল তারা এইভাবে ঘিরে ফেললো। তো নবাব যখন এইখান থেকে এইভাবে যাচ্ছিল তখন কিন্তু দেখো তোমার এই দুই প্রান্তে কিন্তু মীর জাফর এবং তার আরেকটা যে বিশ্বস্ত লোক ছিল তারা কিন্তু এই 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 পাশে ছিল, দুই পাশে দুইজন ছিল, এবং যারা তোমার ছিল, যারা তোমার নবাবের বিশ্বস্ত তারা ছিল মাঝখানে। কিন্তু যখন তোমার এইভাবে তারা ঢুকে পড়ে এইখানে, তো তারপর দেখা যায় যে এই দুই পক্ষ কিন্তু তারা যায়নি, এবং যার ফলে কিন্তু ইংরেজরা তোমার এইভাবে কিন্তু তাদেরকে ঘিরে ফেলে, এবং তার ফলে কি হয় আলটিমেটলি কিন্তু এই নবাবের যে সৈন্যগুলো ছিল তারা কিন্তু আলটিমেটলি তোমার এখানে মারা পড়ে, এবং নবাবকে তখন ওই যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসতে হয়, এবং পরবর্তীতে সেও কিন্তু ধরা পড়ে এবং তারপরেও নির্মমভাবে হত্যা করা হয়। তো এটার সাথে আমরা বুঝতে পারি যে আসলে সিরাজউদ্দৌলার যে এটা ছিল পলাশীর প্রান্তরে যেই নবাব, বাংলা নবাব বনাম ইংরেজদের যে যুদ্ধটা ছিল ওইটাকে এই ক্ষেত্রে আমাদের মিল রয়েছে। তো দেখো উক্ত যুদ্ধে নবাবের পরাজয়ের কারণগুলো বিশ্লেষণ করো। এক্ষেত্রে পরাজয়ের কারণগুলো কিন্তু আমাদের বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা যদি দেখি যে পলাশীর যুদ্ধে আসলে নবাবের পতনের কারণ কি, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উক্ত যুদ্ধে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের প্রধান কারণ ছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতা। ঠিক আছে, প্রধান কারণ কিন্তু আমাদের ছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতা। এছাড়া নবাবের আরও কিছুই ছিল, যেমন নবাবের অদূরদর্শিতা ছিল, সে আসলে খুব আদর যত্নের মাধ্যমে বড় হয়েছিল, এবং সে আসলে যুদ্ধের যে নৃশংসতা কিংবা যুদ্ধের যে স্ট্র্যাটেজিগুলো এগুলো সম্পর্কে সে ধারণা ছিল না তার। তো যখন সে মাত্র 22 বছর বয়সে যখন এই যুদ্ধের ময়দানে নামায় তখন কিন্তু আমরা যখন এবং তার আশেপাশের লোকরা যখন বিশ্বাসঘাতকতা করে তখন কিন্তু সে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করে না, বরং সে তাদের প্রতি তাদেরকে বারবার ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে, যেটা তার জীবনের অন্যতম বড় একটি ভুল ছিল। যে মীর জাফর কিংবা তাদের ঘসিটি বেগমের বিশ্বাসঘাতকতা কয়েকবার তার সামনে ধরা পড়ার পরেও কিন্তু সে এক্ষেত্রে করলো, তাদেরকে মাফ করে দিল। এর ফলেও কিন্তু আমাদের এই অদূরদর্শিতা কিংবা রাজনৈতিক বিচক্ষণতার অভাব, ইংরেজদের কূটকৌশল ইত্যাদির কারণে কিন্তু নবাবের আসলে পরাজয় ঘটে। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু এক্ষেত্রেই করতে পারি যে কি কি সৈন্যবহর ছিল এটা নিয়েও সে পরাজিত হয়েছিল। এবং দেখো নবাব সিরাজউদ্দৌলা কে ছিলেন, কোন অংশের নবাব ছিলেন, ঠিক আছে, এই বিষয়গুলো কত বছর বয়সে, যেগুলো আমি একটু আগে বললাম ওগুলো একটু ব্যাখ্যা করবা। ব্যাখ্যা করার পরে বলতে হবে যে আসলে মীর জাফর, ঘসিটি বেগম, শওকত জঙ্গ কিংবা বাংলার অভিজাত ব্যবসায়ী, রাজকর্মচারী, সৈনিক, দুর্নীতিবাজ, দেওয়ান সহ তারা কিন্তু যে বিশ্বাসঘাতকতা করে এর ফলে কিন্তু তার আসলে মেনলি এই পরাজয়গুলো ঘটে। ঠিক আছে, পরিশেষে বলা যায় উদ্দীপকের উল্লিখিত যে কারণগুলো আছে এগুলোই কিন্তু মেনলি নবাবের পতনের কারণ। তো আমরা যদি দেখি এক্ষেত্রে আমাদের দ্বিতীয় সৃজনশীলে বলা হচ্ছে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে। এটা কিন্তু প্রথম আবিষ্কৃত হয় 1498 সালে। 1498 সালে কে আবিষ্কার করেন? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কিন্তু এটার নৌপথ জলপথ যেটা এটা আবিষ্কার করেন। জোসেফ ডুপ্লে কে ছিলেন? জোসেফ ডুপ্লে আসলে কে ছিলেন? জোসেফ ডুপ্লে ছিলেন ইউরোপ মহাদেশ থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে আগমন ফরাসি প্রতিনিধি। ঠিক আছে, তিনি ছিলেন একজন ফরাসি প্রতিনিধি যিনি বাণিজ্যের জন্য কিন্তু আমাদের ইসের মধ্যে ইউরোপ উপমহাদেশ থেকে তোমার ভারতীয় উপমহাদেশে আসেন। ঠিক আছে, তিনি 1731 সালে চন্দননগরে শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে সর্বপ্রথম ভারতে আগমন করেন 1731 সালে, এবং তারপর তার দক্ষতার জন্য কিন্তু 1741 সালে পণ্ডিতচারীর গভর্নর নিযুক্ত হন। ঠিক আছে, পরবর্তীতে তিনি চন্দননগর, মাহে, কালিকট এবং পণ্ডিতচারীতে শক্তিশালী বাণিজ্য কোঠি স্থাপন করেন। ঠিক আছে, এই বিষয়গুলোই করা হচ্ছে। তারপর দেখো আমাদের বলা হচ্ছে ঘতে উদ্দীপকে বর্ণনার সাথে তোমার পাঠ্যপুস্তকে কোন নাবিকের মিল পাওয়া যায়। এক্ষেত্রে আমরা যদি দেখি মধ্যযুগে ইউরোপীয় নাবিকরা জাহাজ নিয়ে সমুদ্র অভিযান করে পরিচালনা করে নতুন নতুন দেশ জলপথ আবিষ্কার। 1942 সালে ইতালির নাবিক কলম্বাস
তোমার মহাদেশ আমেরিকা মহাদেশ ই করে। এটার উপকর্থে বলা হচ্ছে 1442, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে বলা হচ্ছে কার, নাবিক কলম্বাসের কথা, যিনি আসলে আমেরিকাকে করেন, আবিষ্কার করেন। তো এই ক্ষেত্রে আমাদের কোন নাবিকের সাথে আমরা মিল পাই? এই ক্ষেত্রে কিন্তু আমরা যে নাবিকটা পাই তিনি হচ্ছেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, যিনি কিন্তু 1498 সালে আমাদের যে ইটা ছিল কি ভারতীয় উপমহাদেশের প্রথম জলপথ আবিষ্কার করেন। তো এই ক্ষেত্রে কিন্তু তার এই বিষয়গুলো তোমার বলতে হবে যে ভাস্কো দা গামা কবে আসেন এবং তিনি কে ছিলেন, ঠিক আছে। তারপর যে পর্যায়ক্রমে যে পর্তুগিজদের যেসব বাণিজ্যের বিষয়, তারপর যারা যারা আসেন, ঠিক আছে, ইংরেজরা আসেন, ফরাসিরা আসেন, তাদের যে বিষয়গুলো এগুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে। এবং উদ্দীপকেও কিন্তু আমরা দেখতে পারি যে একজন নাবিক যিনি ছিলেন কলম্বাস, তিনি আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন। অতএব আমরা বুঝতে পারি যে উদ্দীপকের সাথে আমাদের কিন্তু এক্ষেত্রে মিল রয়েছে আমাদের ভাস্কো দা গামা। তো ঘতে দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উক্ত নাবিকের দেখানো পথ ধরে পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে অন্যান্য জাতির আগমন ঘটেছিল। এটা কিন্তু উক্তিটি যথার্থ, কারণ তিনি আসার পরে কিন্তু এক্ষেত্রে আমাদের ইংরেজরা আসে, ফরাসিরা আসে, মারোয়ারিরা আসে, ঠিক আছে। তারপর আরো যারা যারা ছিল তারা কিন্তু এই ক্ষেত্রে তোমার আসে, ওলন্দাজ, দিনামার, ফরাসি, এরা সবাই কিন্তু এই ক্ষেত্রে আসে এবং তারা কিন্তু সবাই তোমার পর্যায়ক্রমে এই ক্ষেত্রে কোম্পানি সৃষ্টি করে এবং শাসকদের দুর্বলতার কারণে কিন্তু তারা পরবর্তীতে এই দেশে বাণিজ্য থেকে শাসনকর্তায় পরিণত হয়। পরিশেষে কিন্তু আমরা এইটাই বলতে পারি যে আসলে ভাস্কো দা গামার দেখানো পথ ধরে কিন্তু ইউরোপীয় জাতির এই ভারতীয় উপমহাদেশে কিন্তু বাণিজ্যের পথ সুগম হয়। তারপর দেখো এক্ষেত্রে আমাদের 3 নং সৃজনশীলে বলা হচ্ছে আলীবর্দী খান কে ছিলেন? আলীবর্দী খান ছিলেন, যদি তুমি দুইটাই দিতে পারো, যে তিনি বাংলার নবাব ছিলেন, এবং আরেকটা দিতে পারো নবাব সিরাজউদ্দৌলার তিনি ছিলেন পৌপিত্র, বা এই ক্ষেত্রে তিনি তার নানা ছিলেন, ঠিক আছে। এই দুইটার যে কোনো একটা দিলেই হচ্ছে। তো দেখো আলীনগরের সন্ধি কি? আলীনগরের সন্ধি আমি যেটা শুরুতেই বলেছিলাম যে দেখো যখন তোমার ফোর্ট উইলিয়াম যে দুর্গটা, এটা যখন আক্রমণ করার পরে কিন্তু তোমার এই ক্ষেত্রে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গটা তোমার দখল করে ফেলেন এবং কলকাতার নতুন নাম রাখেন আলীনগর, ঠিক আছে। কলকাতার নতুন নাম রাখে আলীনগর তার নানার নামে, এবং রাজধানী মুর্শিদাবাদে তিনি ফিরে যান এবং এই কলকাতার, ঠিক আছে, নতুন যে ইটা ছিল এই ক্ষেত্রে তার সেনাপতি মানিক চাঁদকে কিন্তু কলকাতার দায়িত্ব দেন। এবং তারপর কিন্তু তিনি দেখেন যে আসলে যিনি মানিক চাঁদ ছিলেন তিনি ইংরেজদের সাথে মিলেমিশে কিছু টাকার বিনিময়ে, ঠিক আছে, মিলে তারপর আবার ইংরেজদেরকে এখানে ঢোকার পারমিশন প্রদান করেন, ঠিক আছে। এবং এটা যখন তো বাংলা নবাব সিরাজউদ্দৌলা দেখতে পান, তখন কিন্তু তিনি কি করেন, এই বিপদটা, আসন্ন বিপদ যেটা কাটানোর জন্য তিনি ইংরেজদের সাথে আরেকটি সন্ধি করেন, যেটা হচ্ছে আলীনগরের সন্ধি। তার মানে কলকাতার যে সন্ধিটা, এবং কলকাতার নাম যেহেতু আলীনগর ছিল, তো এর জন্য এটাকে আলীনগরের সন্ধি বলা হচ্ছে। গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত ঘটনা তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? তো উদ্দীপকের ঘটনাটি যদি আমরা দেখি, এটা দেখো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। এটা দেখো 22 বোর্ডে কতগুলা বোর্ডে এসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে। তো বুঝতে পারছো যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। তো দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত ঘটনা তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? জয়নগর একটি উন্নত অঞ্চল, এখানে যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে অনেক অঞ্চলে ব্যবসায়ীরা এই অঞ্চলে ব্যবসার জন্য আসে। উক্ত ব্যবসায়ীরা একটি দল অত্যন্ত শক্তিশালী ছিল। তারা জয়নগরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মে লিপ্ত হয়ে তারপর অঞ্চলটিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এক্ষেত্রে কাদের কথা বলা হচ্ছে? এক্ষেত্রে কিন্তু আমাদের কোন ঘটনাটা কিন্তু আমাদের পলাশির যে যুদ্ধটি হয়, পলাশির যুদ্ধ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের যখন তোমার এক্ষেত্রে, এবং একটি দল বলতে কিন্তু এক্ষেত্রে আমাদের কোন দলকে বোঝানো হচ্ছে? ইংরেজ দলকে। তো এই ক্ষেত্রে দেখো আলাদা করে আর বলার কিছু নেই, কারণ এই ক্ষেত্রে মূলত আমাদের ইংরেজ যে বা এইটা আছে দল বা ইংরেজ যে গোষ্ঠী বা ইংরেজ জাতিদেরকে বোঝানো হচ্ছে। এবং ঘটনাটা মূলত এই ক্ষেত্রে যে বিশ্বাসঘাতকতা বা ষড়যন্ত্রমূলক যে ঘটনাটা, এটা আসলে বলতে বোঝানো হচ্ছে যে পলাশির প্রান্তরে যে ইংরেজরা বা লর্ড ক্লাইভ তারা যে তোমার মীর জাফর এবং ঘসিটি বেগমের সাথে মিলে যে করে কূটনীতিটা করে, বা এই ক্ষেত্রে যে বিশ্বাসঘাতকতামূলক বিষয়টা করে, সেটাই কিন্তু ওই ঘটনাটাকেই এই ক্ষেত্রে
কিন্তু নির্দেশ করছে। অতএব আমরা বুঝতে পারি এটা আসলে কিন্তু ইংরেজদের এবং বাংলার নবাবদের যে পলাশীর প্রান্তরে যে যুদ্ধটা হয় সেই ঘটনাটাই কিন্তু এই ক্ষেত্রে জয়নগরের এই বিষয়টাকে তুলে ধরছে বা সাদৃশ্যপূর্ণ। দেখো ঘতে বলা হচ্ছে পাঠ্য বইয়ের উক্ত যুদ্ধের ফলাফল। উক্ত যুদ্ধের ফলাফল কি? ইংরেজরা জয়লাভ করে, ঠিক আছে, ইংরেজরা জয়লাভ করে, ইংরেজরা উইন করে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু ফলাফল প্রথমে আমরা লিখলাম, লেখার পরে কিন্তু এক্ষেত্রে বলতে হবে তোমার বিষয়গুলো যে আসলে তারা কি ভাবে কি টেকনিক ফলো করে তারা কিন্তু এক্ষেত্রে এই করে যুদ্ধে জয়লাভ করে, ঠিক আছে। এটা কিন্তু প্রথমে তারা দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু বলা হচ্ছে যে উক্ত যুদ্ধ অর্থাৎ পলাশী যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমেই যুদ্ধের ইংরেজরা স্বাধীন এই করে শাসন ভার গ্রহণ করে এবং যারা এই ছিল বাংলা নবাব এবং তার সমর্থক গোষ্ঠীরা তোমার কিন্তু মারা পড়ে এবং যুদ্ধে পরাজিত হয়। এবং তারপর কি হয়, এক্ষেত্রে প্রথমে ইংরেজরা কিন্তু তাদের শক্তি বৃদ্ধি করে এবং শক্তি বৃদ্ধির পরে কিন্তু অন্য যে ইউরোপীয় গোষ্ঠী ছিল ফরাসি তাদেরকে তারা করে বিতাড়িত করে এবং বিতাড়িত করে তারা একচোটি একটা ব্যবসা শুরু করে এবং তারা খাজনা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকে, খাজনা বৃদ্ধি করে এবং তারপর কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের মীর জাফর যিনি প্রথম তখনকার হয় নবাব হয়, তিনি আসলে এই ক্ষেত্রে কি হয়ে যায়, তিনি হয়ে যায় বাংলার নবাব, ক্ষমতাহীন দায়িত্ব ছিল তার হাতে, ঠিক আছে। মীর জাফরের যদি বলি এক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখবো। মীর জাফর যখন হয় তখন কিন্তু তিনি হন ক্ষমতাহীন দায়িত্ব তিনি পান, ঠিক আছে, ক্ষমতাহীন দায়িত্ব। এবং যখন কিন্তু আমাদের থাকে তোমার লর্ড ক্লাইভ বা ইংরেজদের কি হয়, ইংরেজদের কিন্তু বিষয়টা এটা ছিল সম্পূর্ণ উল্টো। ইংরেজদের বিষয়টা ছিল তোমার এইরকম যে তারা ছিল দায়িত্বহীন ক্ষমতা, তার মানে তারা যাই করতো এর বিষয়ে কিন্তু দায়িত্ব কিন্তু তার ছিল না বা ইংরেজদের ছিল না। এই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষমতাটা কিন্তু তাদের চূড়ান্ত ছিল, তাদের কাছে ছিল ক্ষমতা আর তার মীর জাফরের কাছে ছিল দায়িত্ব। ধরো কোনো বিষয় যদি কোনো হতো ওইটার কিন্তু সম্পূর্ণ দায়ভার পড়তো কিন্তু মীর জাফরের উপরে, কিন্তু তার কাছে কিন্তু কোনো ক্ষমতা ছিল না। ক্ষমতা কিন্তু আমাদের মেইনলি ছিল তোমার কাছে, ইংরেজদের কাছে। তো এই বিষয়গুলো কিন্তু হয় যখন বাংলার নবাবের পতন হয় এবং যখন বাংলায় নবাবী শাসন বন্ধ হয়। তো আমরা যদি দেখি পরের সৃজনশীলটা দেখো বলা হচ্ছে ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসেন, এটা আমরা অলরেডি বলে দিয়েছি। তিনি 1498 সালে কিন্তু আসেন এবং ফরাসিদের বিফলতার একটি কারণ, ফরাসিদের বিফলতার মূল কারণ ছিল ইংরেজরা যেহেতু পলাশীর প্রান্তরে নবাবকে হারিয়ে তারা ক্ষমতা গ্রহণ করে, তখন কিন্তু বাংলার যত টাকা পয়সা সোনা দানা যা ছিল সব কিন্তু ইংরেজরা গ্রহণ করে এবং এর ফলে কিন্তু ফরাসিরা কিন্তু এই ক্ষেত্রে ব্যবসা করতে পারে না এবং তারা কিন্তু অর্থনৈতিকভাবে ইংরেজদের চেয়ে নিচে চলে আসে এবং এর ফলে কিন্তু কি দেখা যাচ্ছে যে যেহেতু তারা নিচে চলে আসছে এবং ক্রমান্বয়ে ইংরেজরা বড় হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু ইংরেজরা কিন্তু তাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদেরকে এই ক্ষেত্রে রাখতে চায়নি এবং অর্থনৈতিক দুর্বলতার কারণে কিন্তু এই ক্ষেত্রে ফরাসিরা বিফল হয়, ঠিক আছে। আচ্ছা দেখো গতে বলা হচ্ছে ক দেশের বণিকদের মতো কোন দেশের বণিকরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে। ক দেশের কিছু বণিক ব্যবসা বাণিজ্য করার জন্য খ দেশে আসে, তারা খ দেশে বাণিজ্য করতে এসে সেখানে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে, ফলে খ দেশে বাণিজ্য করতে আসা অন্যান্য বণিকদের সাথে ক্রমাগত যুদ্ধ করতে থাকে। তো এই ক্ষেত্রে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বোঝানো হচ্ছে তোমার পর্তুগিজদের। তো পর্তুগিজরা কিন্তু প্রথম তোমার আসে বাংলায় আসে, ঠিক আছে, ভাস্কো দা গামা যেহেতু করে নৌপথ আবিষ্কার করে, তা পর্তুগিজরাই প্রথমে আসে। পর্তুগিজরা আসার পরে কিন্তু তোমার তারা ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু মেইনলি আসে, কিন্তু ব্যবসা বাণিজ্য করার পরে আসলে তারা দেখে যে আরে এদের বাংলার যে এইগুলো আছে তারা তো আসলে বোকা, ঠিক আছে, তারা বাংলার যে শাসন করতে তারা অত্যন্ত সহজ সরল এবং তারা এইসব কূটনীতি বা এইসব খারাপ বিষয়গুলো তারা জানে না। এবং কি করা হয় এক্ষেত্রে কিন্তু তোমার তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে যে যেহেতু বাংলার লোকরা অতি সহজ সরল এবং বোকা প্রকৃতির লোক, অতিথি পরায়ণ লোক, তাদেরকে কি করে আস্তে আস্তে এই পর্তুগিজরা কিন্তু তোমার এক্ষেত্রে করে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে তারা নিজেরা শাসনভার গ্রহণ করে এবং পরবর্তীতে যেহেতু আরও আসে ফরাসিরা আসে, ইংরেজরা আসে কিংবা আরও যারা ওলন্দাজরা আসে, তাদেরকে কিন্তু তাদের সাথে তারা যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ে, ঠিক আছে। আর উদ্দীপকে কিন্তু আমরা এই সেম বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছি, অতএব আমরা বুঝতে পারি এটা কিন্তু আসলে পর্তুগিজদেরকে নির্দেশ করা হচ্ছে।
ঘতে দেখো বলা হচ্ছে তুমি কি মনে করো উক্ত বণিকদের কর্মকাণ্ডের মতোই উপমহাদেশে আসা বণিকদের কর্মকাণ্ড ছিল? তারা কি কি কর্মকাণ্ড করলো? এক পর্যায়ে তারা জনগণের উপর নির্যাতন, লুণ্ঠন, জোরপূর্বক মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া ইত্যাদি দেশীয় রাজাদের উপর তারা রুষ্ট হন। ঠিক আছে, এটার সাথে কি আমাদের মিলে? অবশ্যই মিলে। তারাও কিন্তু এখানে আসে কিন্তু করে বাঙালিদের ওপর লুটপাট শুরু করে, খাজনা বৃদ্ধি করা শুরু করে, তাদেরকে যে ব্যবসা তারা করতে রাজি না ওগুলো তারা করতে করে, উদ্বুদ্ধ করে কিংবা জোর করে। ঠিক আছে, তারপর লুণ্ঠন করে, নির্যাতন করে। এইগুলা কিন্তু আমাদের এই পর্তুগিজরাও কিন্তু করেছে। ঠিক আছে, অতএব আমরা বুঝতে পারি যে তাদের স্বার্থের কিন্তু উদ্দীপকের যে বণিকদের কর্মকাণ্ড তাদের সাথে কিন্তু এই যে আমাদের যেই পর্তুগিজ বণিকদের কথা বলা হচ্ছে তাদের কিন্তু কর্মকাণ্ড একই রকম ছিল, অর্থাৎ তাদের মধ্যে মিল ছিল। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে দিনেমাররা কোন কোম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করে? দিনেমাররা কিন্তু এই ক্ষেত্রে তোমার কোন এটা করে? দিনেমাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শুধুমাত্র ইংরেজরাই করে না, ইংরেজরা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দিনেমাররা করে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজরা পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসিরা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করে। ঠিক আছে, সবাই কিন্তু ওই রকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করে। ঠিক আছে, তো এক্ষেত্রে দিনেমাররা কিন্তু ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের মাধ্যমে তাদের ভারতবর্ষে ব্যবসা শুরু করে। এক্ষেত্রে খতে দেখো বলা হচ্ছে যে জোরপূর্বক ভারতীয় ধর্মান্তকরণ ছিল অন্যতম কারণ। তো পর্তুগিজরা কিন্তু সর্বপ্রথম এসছে, ঠিক আছে, এবং ইংরেজরা কিন্তু অনেক পরে এসছে, কিন্তু তারপরে পর্তুগিজরা আসলে কেন পতন ঘটলো তাদের, এর এক নম্বর কারণ ছিল তারা জোর করে যে এইসব বাঙালি যারা হিন্দু ছিল কিংবা মুসলিম ছিল তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করতো। ঠিক আছে, তারা বলতো যে হয় তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হলে তুমি মরো। তো যারা মনে করি একটু ভীত প্রকৃতির ছিল কিংবা ইমানের মধ্যে দুর্বল ছিল তারা হয়তো বা তোমার করতো, ধর্মান্তরিত হইতো, কিংবা অনেকে হয়তো না মৃত্যুবরণ করতো। কিন্তু আলটিমেটলি কি হইতো? আলটিমেটলি কিন্তু তারা সকলেই কিন্তু পর্তুগিজদের প্রতি একটা ক্ষোভ চলে আসে, এবং পরবর্তীতে যারা অন্যান্য কোম্পানিগুলো আসে এবং অন্যান্য কোম্পানিগুলো আর দিকে কিন্তু তখন বাঙালিরা ঝুঁকে পড়ে, এবং এর ফলে কি দেখা যাচ্ছে যে আসলে কিন্তু আলটিমেটলি পর্তুগিজরা সর্বপ্রথমে আসার পরেও কিন্তু তারা এই ক্ষেত্রে পতন ঘটে তাদের। গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের কোন ঔপনিবেশিক শক্তির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? দেখি আমরা পৃথিবীর সর্বদক্ষিণের আন্টার্কটিকার 1733 সালে নাবিকগণ আন্টার্কটিকা সার্কেল করে এবং এই সঙ্গে দ্রুতই ছড়িয়ে পড়ে। এরপর যথাক্রমে রুশ, ইংরেজ, আমেরিকানরা কিন্তু এই অঞ্চলে প্রবেশ করে। এক পর্যায়ে ইংরেজরা অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং ঈর্ষার মাধ্যমে কিন্তু করে। তো এটা আসলে কোন ঔপনিবেশিক শক্তি? এটা কিন্তু আমাদের পর্তুগিজ ঔপনিবেশিক শক্তির কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো পর্তুগিজ ঔপনিবেশিক শক্তির কথা কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি যে তারা কিভাবে এই দেশে আসে এবং আসার পরে তারা কিভাবে ক্ষমতা গ্রহণ করে, তারা জনগণের উপরে কি কি প্রভাব ফেলে, এই বিষয়গুলো কিন্তু আমাদের এক্ষেত্রে বলে দেওয়া আছে। তারপর যদি আমরা এক্ষেত্রে দেখি যে আমাদের ঘতে বলা হচ্ছে তুমি কি মনে করো উক্ত অঞ্চলে ঔপনিবেশিক শক্তির চেয়ে আধিপত্য বিস্তারকারী দেশটি ছিল অনেক বেশি সুসংগঠিত? ঠিক আছে, এক্ষেত্রে দেখো এক পর্যায়ে ইংরেজরা অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ও খনিজ তেলের গবেষণা করার জন্য অন্যান্য দেশসমূহের বাধা উপেক্ষা করে মহাদেশটির দক্ষিণ মেরুর বিস্তীর্ণ অঞ্চলে একচ্ছত্র করে। তো আমরা দেখি যে এটা কি সুসংগঠিত ছিল কিনা। আমরা যদি ঘতে যাই দেখো আমরা আমি মনে করি উক্ত অঞ্চলের অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য ঔপনিবেশিক শক্তির চেয়ে আধিপত্য বিস্তারকারী তথা ব্রিটেন। এক্ষেত্রে কিন্তু দেখো আমাদের উদ্দীপকে কোন এটার কথা বলা আছে যে ইংরেজরা কিন্তু গিয়ে তোমার ওইখানে প্রাকৃতিক সম্পদ কিন্তু গ্রহণ করা শুরু করে, অর্থাৎ ব্রিটেনের কথা বলা হচ্ছে। তো বাংলাদেশেও কিন্তু বা ভারতবর্ষেও কিন্তু আমাদের এই ব্রিটিশরা কিন্তু মেইনলি 190 বছর বা প্রায় 200 বছর কিন্তু করে ক্ষমতা তারা করে ক্ষমতার অপব্যবহার করে এবং ক্ষমতা টিকেছিল। এবং কি জন্য? এই ক্ষেত্রে তো আমাদের সর্বপ্রথম পর্তুগিজরা আসে কিংবা তারপর আরো অন্যান্য ওলন্দাজ বলো, তারপর ফরাসি বলো, ওরাও আসে, কিন্তু শুধুমাত্র ইংরেজরাই কেন টিকেছিল? কারণ তারা আধিপত্য অধিক বিস্তার করে ফেলেছিল। ঠিক আছে, তারা বাঙালিদের মধ্যে বিশ্বাসঘাতকদের নিয়ে তারা কিন্তু একটা দল গঠন করে ফেলেছিল, এবং যারা বিশ্বাসঘাতকতা করে তাদের সাথে আবার উল্টো ইংরেজরা বিশ্বাসঘাতকতা করে। তার মানে তারা বিশ্বাসঘাতকতা ছিল চরম লেভেলে। দেখো বাঙালিরা এই জন্য কিন্তু এখন একজন আরেকজনকে যারা ধুরন্ধর বা একটু চতুর বা খারাপ টাইপের তাদের কিন্তু বাঙালিরা গালি দেয় কি, আরে ও তো ব্রিটিশ, ঠিক আছে, একটা ব্রিটিশ পোলা, ঠিক আছে, বা একটা ব্রিটিশ মাইয়া।
তার মানে এই ব্রিটিশরা যে আসলে কতটা ধুরন্ধর এবং তোমার খারাপ ছিল, এটার ফলে কিন্তু বাংলাদেশ একটা গালি হয়ে যায় এই ব্রিটিশদের নামে, ঠিক আছে। তো অতএব আমরা বুঝতে পারি কি কিন্তু যে আসলে কিন্তু তাদের এই ক্ষমতাটা কিন্তু আধিপত্যটা কিন্তু অন্যান্য ইসের চেয়ে বেশি ছিল, যার ফলে কিন্তু তারা এই ক্ষেত্রে 200 বছর টিকে ছিল এবং তারা কিন্তু এইগুলোই করতে পারে। 200 বছর তো তারা শুধু শাসনই করে, তাছাড়া তো তারা সেই 1600 আমল থেকে আসছে, ঠিক আছে, এবং 1947 সাল পর্যন্ত প্রায় 350 বছর কিন্তু তারা ছিল। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের 6 নং সৃজনশীল বলা হচ্ছে কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত। পলাশীর কিন্তু একটা মাঠের নাম, যে ক্ষেত্রে এই যুদ্ধটা হয়, এই জন্য পলাশীর যুদ্ধ বলা হয়। এবং পলাশীর যুদ্ধটা কিন্তু আমাদের ছিল ভাগীরথী নদীর তীরে, ঠিক আছে। এই ভাগীরথী নদীর তীরে কিন্তু আমাদের পলাশীর যুদ্ধটা সংঘটিত হয়, ঠিক আছে। এবং তারপর দেখো এই ক্ষেত্রে অজ্ঞতা এবং অদূরদর্শিতা সিরাজউদ্দৌলার পতনের অন্যতম কারণ ছিল। হ্যাঁ, অবশ্যই তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এটা বিষয়, কিন্তু বিশ্বাসঘাতকতার বিষয়টা কিন্তু সে ধরতে পেরেছিল। কিন্তু তারপরে তার অদূরদর্শিতা, যে এই বিশ্বাসঘাতকতা, যে একবার বিশ্বাসঘাতকতা করেছে সে কিন্তু পরবর্তীতেও বিশ্বাসঘাতকতা করতে পারে, এই বিষয়গুলো কিন্তু সে মাফ করে দিয়েছিল বারবার। এবং তার খালা কিংবা বলো মীর জাফর বা শওকত জং, এদেরকে কিন্তু সে বারবার মাফ করে দিয়েছিল। এবং এই যে অদূরদর্শিতা এবং তার যে অজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার যে অজ্ঞতা, মাত্র 22 বছর বয়সে সে, 22 বছর বলতে কতটুকু বুঝে, এই দেখো আমারই বয়স কিন্তু 22 বছর, এখন আমাকে যদি একটা দেশের ক্ষমতা বার দেওয়া হয় আমি তখন কি বুঝবো, ঠিক আছে। এবং আমি তো তাও তোমার জীবনযাপন যতটুকু দেখেছি, সিরাজউদ্দৌলা তো একদম সম্পূর্ণ তোমার ঈশার মাধ্যমে বড় হয়েছে, ঠিক আছে, একটা ভালো জায়গায়, ঠিক আছে, সারা জীবন রাজপ্রাসাদের মধ্যে সে একদম সুখ প্রাচুর্যের মধ্যে সে বড় হয়েছে। তো সে আসলে এই বিষয়গুলো কিন্তু তার এই অজ্ঞ ছিল এবং অদূরদর্শী ছিল, যেটাই তার পতনের মূল কারণ ছিল। গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের শাসনের কর্মকাণ্ডের সাথে পাঠ্য বইয়ের কোন শাসকের কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায়। দেখো এই ক্ষেত্রে যদি আমরা দেখি 1918 সালে রাশিয়ার সমাজতান্ত্রিক নেতা লেনিন, মানে ভ্লাদিমির ইলিচ লেনিন স্বীয় রাজনীতি পেট্রোগ্রাড হতে নিরাপদ স্থানে মস্কোতে স্থানান্তর করে। যেহেতু মস্কো তোমার ওই রাশিয়ার মাঝে ছিল, এই জন্য ওইটা আক্রমণ থেকে তোমার রক্ষা পাওয়া সহজ ছিল এবং আক্রমণ হওয়ার সম্ভাবনা কম ছিল। এবং কি ছিল, তাছাড়া পেট্রোগ্রাডের সুবিধাভোগী শ্রেণী নিরাপদ অভয়ারণ্য হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন, ঠিক আছে। এরপর তিনি দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অর্থনৈতিক বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি হাতে নেন এবং রাষ্ট্রীয় কোষাগারে পূর্ণতাই বিধান ছিল যার মূল লক্ষ্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কোন শাসককে আমরা এই ক্ষেত্রে মিল করতে পারি, ঠিক আছে, লেনিনের সাথে এই ক্ষেত্রে আমরা মিল করতে পারি যে লোকটা, সেটা হলো আমাদের মীর কাসিম, ঠিক আছে। মীর কাসিমের সাথে কিন্তু আমরা এই ক্ষেত্রে তোমার মিল করতে পারি। তো মীর কাসিমও কিন্তু আমাদের দেখো এক্ষেত্রে ভ্লাদিমির ইলিচ লেনিন তিনি যে কাজগুলো করেছেন তার সাথে কিভাবে মিল আছে, এই বিষয়গুলো এক্ষেত্রে তোমার তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু দেখো তুমি কি করেছিল, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক এবং একজন সুযোগ্য শাসক, ঠিক আছে। তারপর তিনি সুদূর প্রসারের রাজনৈতিক দৃষ্টিকোণ, যে বিষয়গুলো কিন্তু আমাদের বই দেওয়া আছে যে আসলে তার শাসন আমলটা কেমন ছিল। এবং তার শাসন আমলের সাথে কিন্তু আমাদের যে ভ্লাদিমির ইলিচ লেনিন, তার বিষয়গুলো এক্ষেত্রে মিল পাওয়া যায়। এবং এই বিষয়গুলো তোমার একটু কম্পেয়ার করতে হবে যে তিনি সুযোগ্যই ছিলেন, যেমনটা ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন, ঠিক আছে, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক ভ্লাদিমির ইলিচ লেনিন। তারপর ভ্লাদিমির ইলিচ লেনিনের কি ছিল, মেইন বিষয় ছিল আমাদের শাসক, তারই ছিল তোমার কোষাগারের পূর্ণতা বিধান, যেই বিষয়টা ছিল আমাদের মীর কাসিমের মধ্যে, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে মিল পাওয়া যাচ্ছে। তারপর দেখো তোমার ঘতে বলা হচ্ছে তুমি কি মনে করো উক্ত শাসকের গৃহীত কর্মকাণ্ড প্রতিপক্ষের মনে সন্দেহ এবং অসন্তোষের জন্ম দেয়। এক্ষেত্রে মীর কাসিমের প্রতিপক্ষের কথা বলা হচ্ছে। মীর কাসিমের প্রতিপক্ষ কারা ছিলেন, ইংরেজরা। মীর কাসিম কি করে, তিনি যখন ক্ষমতায় বসে এবং ক্ষমতায় বসার পরে তার দুর্গের চারদিকে বিভিন্ন প্রতিরক্ষামূলক ব্যবস্থা করা শুরু করেন, ঠিক আছে, এবং তারপর তার সৈন্যদেরকে শক্তিশালী করতে শুরু করেন এবং তারপর যে দেশপ্রেমের আরও যেই বিষয়গুলো কিংবা ইংরেজদের বিরুদ্ধে স্টেপ নেওয়া শুরু করেন। এবং এর ফলে কিন্তু ইংরেজরা আসলে তার প্রতি সন্দেহ করে, আরে এ তো আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই বিষয়গুলো করছে, ঠিক আছে। অতএব এই বিষয়গুলো কিন্তু তিনি যে আসলে দেশপ্রেম ছিল এবং দেশপ্রেমের মাধ্যমে তিনি যে দেশকে শক্ত করে এবং তার রাষ্ট্রকে শক্ত করার যে বিষয়গুলো এই করেন, এগুলাই কিন্তু আসলে পরবর্তীতে তার প্রতিপক্ষ অর্থাৎ ইংরেজদের মনে একটা সন্দেহের জন্ম দেয়, ঠিক আছে। তো এই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখো এক্ষেত্রে 7 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে ইউরোপ থেকে ভারতে আসা জলপথের আবিষ্কার করেন ভাস্কো দা গামা। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কি? ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কি? ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণই হচ্ছে বাণিজ্য,
ঠিক আছে, যেহেতু এটা একটা জলপথের সাথে ইউরোপের সাথে একটা জলপথের তোমার মিল ছিল, ঠিক আছে, যেমন ইউরোপ থেকে তোমার এই ক্ষেত্রে জলপথে তুমি সহজে আসতে পারবা, এবং জলপথই তো তখন ছিল তোমার মেন মাধ্যম, ঠিক আছে, এবং জলপথে তুমি যেহেতু আসতে পারছো, কিংবা তুমি স্থলপথেও তুমি যেতে পারছো, ঠিক আছে, স্থলপথে একটু ঘুরে যেতে হয়, জলপথে তোমার সহজ হয়, যেহেতু তখন আকাশপথের ওই রকম বিষয়গুলো ছিল না, ঠিক আছে এইটা। তারপর দেখো তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার তারা এই ক্ষেত্রে কিন্তু মেনলি যখন তো, এবং বাংলার তখন এরকম অবস্থা ছিল, তুমি যদি সিরাজউদ্দৌলার নাটকটা দেখো, তখন বাংলাদেশের, ঠিক আছে, বাংলার তোমার একজন ব্যবসায়ী, ঠিক আছে, একজন ব্যবসায়ীর কি পরিমাণ টাকা ছিল তুমি কি মনে হয়? একজন ব্যবসায়ীর এই পরিমাণ টাকা ছিল যে একটা লন্ডন তারা কিনে ফেলতে পারতো, ঠিক আছে, মানে এখন যেটা উল্টে হয়ে গেছে, যেমন তুমি যদি আমেরিকা বা ইসের বলো যে একটা তোমার ইলন মাস্ক বা বিল গেটসের কথা বলে, জেফ বেজোসের, তারা কিন্তু একটা বাংলাদেশ কিনে নিতে পারবে, কিন্তু এই বিষয়টা উল্টো ছিল, তখন কিন্তু বাঙালিরা এত পরিমাণ বড় লোক ছিল, এত পরিমাণ ধনী ছিল যে তোমার একজন বাঙালি একটা লন্ডন কিনে নিতে পারতো। অপরদিকে এখন একজন লন্ডনের একটা লোক কিন্তু একটা বাংলাদেশে একটা জেলা বা একটা বিভাগ কিন্তু কিনে নিতে পারে। এইসব কারণে কিন্তু তারা এই টাকার জন্যই মূলত এক্ষেত্রে বাণিজ্য করার জন্য, যে এইসব দেশে যেহেতু আমাদের শ্রমের মূল্য কম ছিল, এবং আমাদের মাটিতে যদি একটা বীজ মুখ থেকে ফেলা হয়, ঠিক আছে, ওইটাও কিন্তু একটা গাছ হয়ে যায়, ঠিক আছে, এইরকম উর্বর মাটির জন্য কিন্তু তারা এই ক্ষেত্রে একটা অপার সম্ভাবনা দেখেছিল তোমার করার, বাণিজ্য করার, এবং তারা কিন্তু এই কারণে কিন্তু ইউরোপীয়রা বাণিজ্যের জন্য আসে। তারপর গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে করিম শাহের চরিত্র, তোমার করিম শাহের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক আছে, করিম শাহের চরিত্র কি ছিল? করাজের শাসকের জামাতে অল্প বয়সে মারা গেলে তার নাবালক পুত্র করিম শাহ, এই যে আমাদের কিন্তু আর কিছু রেখেতে দরকার নেই, এই যে নাবালক পুত্র করিম শাহের কথা বলে দিয়েছে, ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি এটা বুঝতে পারি এটা আসলে কে, এটা হলো আমাদের ওয়ান অ্যান্ড অনলি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার কথা বলা হচ্ছে, ঠিক আছে, সিরাজউদ্দৌলার কথা বলা হচ্ছে। তো দেখো তার মিল রয়েছে, কারণ সিরাজউদ্দৌলা কম বয়সে আসে, ঠিক আছে, তারপর তার যেহেতু তার জামাতা, ঠিক আছে, তার নানা মারা গিয়েছিল সিরাজউদ্দৌলার, তো তার জন্য তিনি আসে, এবং তারপর কিন্তু এই ক্ষেত্রে ষড়যন্ত্র সফল হয়, যেমনটা সফল হয়েছিল সিরাজউদ্দৌলার ক্ষেত্রে, এবং তারপর কিন্তু এই দেখো তুমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু একদম সিরাজউদ্দৌলার যে চরিত্র সেটার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, অতএব আমরা বুঝতে পারি এটা আসলে কে, বাংলার নবাব সিরাজউদ্দৌলার কথা বলা হচ্ছে। দেখো ঘতে বলা হচ্ছে উদ্দীপকে করিম শাহের যেভাবে পতন ঘটে, তোমার পাঠ্য হয়ে নবাবের একইভাবে পতন হয়েছিল, বিশ্লেষণ করো কিভাবে পতন ঘটেছিল। এক্ষেত্রে পতন ঘটানোর প্রথম যেই বিষয়টা সেটা হলো তোমার ষড়যন্ত্র, এবং বাংলার নবাবের পতনের একমাত্র কারণ কি ছিল? বিশ্বাসঘাতকতা অন্যতম প্রধান কারণ। অতএব আমরা কিন্তু বুঝতে পারি যে একইভাবেই পতনগুলো ঘটেছিল, এবং ঠিক আছে এই বিষয়টাই তোমার কিভাবে কে কে পতন ঘটায় বা কি কারণে পতন ঘটে এই বিষয়গুলো তোমার ব্যাখ্যা করে বলতে হবে যে হ্যাঁ একইভাবে পতন ঘটেছিল। তারপর দেখো এক্ষেত্রে বলা আছে আমাদের আলীবর্দী খানের প্রকৃত নাম কি? মির্জা মোহাম্মদ আলী, ঠিক আছে, এক্ষেত্রে আলীবর্দী খানের আসল নাম ছিল মির্জা মোহাম্মদ আলী, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে অন্ধকূপ হত্যা কি, আমরা অলরেডি পড়ে এসেছি একদম প্রথম সৃজনশীলটাতে। তারপর দেখো উদ্দীপকের নাবিকে ক্রিস্টোফার কলম্বাসের পর্তুগিজ কোন নাবিকের মিল আছে? ক্রিস্টোফার কলম্বাস কে ছিলেন? যিনি আমেরিকা আবিষ্কার করেন, এবং পর্তুগিজ কোন নাবিক আবিষ্কার করেন? ভারতীয় উপমহাদেশ ভাস্কো দা গামা, এবং ভাস্কো দা গামার সাথে তার মিল রয়েছে, ঠিক আছে। তারপর দেখো উক্ত নাবিকের উপমহাদেশে আগমনের মধ্যে দিয়ে ইউরোপীয় যে শক্তির উত্থান ঘটে, কোন 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 শক্তির উত্থান ঘটে? পর্তুগিজ, ঠিক আছে, প্রথম মূলত পর্তুগিজদের আক্রমণ এই ঘটে, এই ক্ষেত্রে উত্থান ঘটে। তারপর কিন্তু একে একে আমাদের ওলন্দাজরা আসে, তারপর যারা ছিল, ঠিক আছে, ইংরেজরা আসে, ফরাসিরা আসে, এই বিষয়গুলো তোমার এই শক্তির মাধ্যমে কিন্তু এই উক্ত নাবিক অর্থাৎ ভাস্কো দা গামার মাধ্যমে কিন্তু উপমহাদেশে আগমন ইউরোপীয় ও এই শক্তিগুলোর উত্থান ঘটে, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার বলতে হবে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ? ভাগীরথী নদীর তীরে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 1600 সালে গঠিত হয়েছিল, 1600 সালে, ঠিক আছে, সুন্দর করে লিখে দিই, 1600 সালে গঠিত হয়েছিল, এবং তাদের মেইন উদ্দেশ্য ছিল বাণিজ্য করা, একচটিয়া ব্যবসায়িক উদ্দেশ্যে। কার্য রানী এলিজাবেথ যিনি ছিলেন তার কাছে আবেদন করেন, এবং রানী এলিজাবেথ উক্ত আবেদনটি মঞ্জুর করেন, এবং তারপর এই দেশে তারা আসার মাধ্যমে তারা কিন্তু করে তোমার কি বলে তারা এই দেশে বাণিজ্য শুরু করে, এবং
যতক্ষণ না পর্যন্ত 1757 সালে যখন আমাদের বাংলার নবাব করে পতন না ঘটে ততক্ষণ পর্যন্ত তাদের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য, এবং তারপর থেকে তারা কিন্তু আসলে বাংলার রাজনৈতিক ক্ষমতাটাও তারা আসলে দখল করে নেয়। দেখো এই ক্ষেত্রে গতে বলা হচ্ছে উদ্দীপকে নিরোর পরাজয়ের কারণ পাঠ্য বইয়ের কোন শাসকের? পরাজয়ের কারণ তোবা রোমান সাম্রাজ্যের সভ্যতার ইতিহাস পড়ার লক্ষণ রোমান সম্রাট নিরো তার বিশাল সাম্রাজ্য শক্তিশালী দক্ষিণ থাকা সত্ত্বেও অভিজ্ঞতার অভাব, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বিশ্বস্ত ব্যক্তির স্বার্থ বিশ্বাসঘাতকতার জন্য তার ঘটে। তার মানে কার সাথে মিল রয়েছে? এক্ষেত্রে মিল রয়েছে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে। এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করে এসেছি। তারপর দেখো এই ক্ষেত্রে উক্ত ব্যক্তির পরাজয়ের মধ্যে দিয়ে ঔপনিবেশিক শাসনের সূত্র ঘটে। হ্যাঁ, অবশ্যই এটাই। যখন 1757 সালে ঘটে, তোমার যিনি ছিলেন আমাদের বাংলার শেষ নবাব, তার মাধ্যমে কিন্তু পতনের মাধ্যমে কিন্তু ইংরেজরা তোমার বাংলায় তোমার ঔপনিবেশিক শাসন শুরু করে। ঔপনিবেশিক শাসনটা কি? ঔপনিবেশিক শাসন হলো অন্য একটা দেশ তাদের নিজেদের তোমার অনুগত্য করে রাখবে তোমাকে, ঠিক আছে? মানে এই ক্ষেত্রে ব্রিটিশ বা তোমার যে ব্রিটেন ছিল, ঠিক আছে, ব্রিটেনদের ঔপনিবেশ ছিল কিন্তু তোমার বাংলাদেশ, ঠিক আছে? ব্রিটেনদের ঔপনিবেশ ছিল তোমাদের এই বাংলা বা ভারত, ঠিক আছে? এই ঔপনিবেশিক শাসনটা কিন্তু তারা শুরু করে এইভাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বোঝানো যাচ্ছে নিরো, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের সিরাজউদ্দৌলা, ঠিক আছে, তার পতনের মধ্যে দিয়ে কিন্তু বাংলা বা ভারত তথা ভারতবর্ষের উপরে কিন্তু ইংরেজদের একটা শাসন চলে আসে, এবং ঔপনিবেশিক শাসন বলতে এইটা বোঝানো হয়, এবং ব্রিটিশরাও একই ধরনের শাসন করা হয়। অতএব আমরা বুঝতে পারি যে তার পতনের মধ্যে দিয়ে বাংলায় তোমার ঔপনিবেশিক শাসনের সূত্র ঘটে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের 10 নম্বরে যে তোমার পলাশীর কোন নদীর তীরে অবস্থিত? পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত। দ্বৈত শাসন বলতে বোঝানো হয় তোমার একটা অঞ্চল বা একটা রাষ্ট্র বা একটা দেশের মধ্যে দুইটা শাসন। দ্বৈত শাসন মানে দ্বৈ অর্থ দুই, আর শাসন বলতে তো শাসন, দ্বৈত শাসন তোমার এইভাবে প্রতিষ্ঠিত হয়। তার মানে যখন তোমার এই যে বাংলার নবাবের যখন পতন ঘটে এবং যখন তোমার মীর জাফর আসেন তোমার, তখন কিন্তু এক্ষেত্রে তোমার পতনটা ঘটে তোমার এইভাবে ঘটার পরে কিন্তু তোমার ইংরেজরাও কিন্তু এক্ষেত্রে শাসন করতে থাকে, একইভাবে নবাবের শাসন থাকে। যদিও নবাবের শাসনটা ছিল, আমরা বলে দিয়েছি যে ক্ষমতাহীন দায়িত্ব, এবং ইংরেজদের এটা ছিল তোমার দায়িত্বহীন ক্ষমতা, ঠিক আছে? তার মানে তারা দুইজন কিন্তু যুগপৎ ভাবে যে এই যে বাংলার শাসনটা শুরু করে, এইটাই কিন্তু আমাদের মেইনলি তোমার এই ক্ষেত্রে তোমার দ্বৈত শাসন বোঝানো হয়। উদ্দীপকে অম্ভীর কর্মকাণ্ডের মাধ্যমে বাংলার কোন নবাবী শাসন আমলে কাজে মিল পাওয়া যায়? আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দ, তার মানে যীশু খ্রিস্টের জন্মের 327 বছর পূর্বে ভারতে অভিযান চালায় আলেকজান্ডার, ঠিক আছে? এবং এই অভিযান অনেক সহজ হয়ে যায় তখন তক্ষশিলার রাজা অম্বি আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজ ক্ষমতা রক্ষার আশায় অম্বি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেন, ঠিক যেমনটা করেছিল মীর জাফর সিরাজউদ্দৌলার সাথে নিজে ক্ষমতায় বসার জন্য, ঠিক আছে? অতএব এটা আসলে কোন শাসন আমলের? বাংলার নবাব সিরাজউদ্দৌলার শাসন আমলের সাথে কিন্তু এটা মিল পাওয়া যায়। তারপর দেখো, তুমি কি মনে করো উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর জন্য একমাত্র কারণ? একমাত্র কারণ না, বাট এটা একটা প্রধান কারণ, ঠিক আছে? এই বিশ্বাসঘাতকতাটাকে তুমি প্রধান কারণ বলতে পারো, কিন্তু তুমি একমাত্র কারণ বলতে পারবে না। কারণ এই যে বিশ্বাসঘাতকতা, এটা কিন্তু সর্বপ্রথম যে একদম শুরুতে শুধু তোমার পলাশীর প্রান্তরে যে তোমার বাংলার নবাব টের পায় এরকম না, সে কিন্তু টের পায় এটা আরো আগে থেকে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে তার অজ্ঞতা, তার অদূরদর্শিতা, তার নমনীয়তা, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমার এই ছিল তার আরো কারণ ছিল। অতএব আমরা কিন্তু এটাকে একমাত্র কারণ বলতে পারি না, বরং এর সাথে যে নবাবের অজ্ঞতা, তারপর দূরদর্শীহীনতা, তারপর তার নমনীয়তা, এই কারণগুলোকেও কিন্তু তোমার কারণ হিসাবে ব্যাখ্যা করতে হবে, পয়েন্ট দিয়ে দিয়ে ব্যাখ্যা করবা। কারণ হিস্ট্রি এটা একদম টোটাল একটা থিওরিটিক্যালি, তো এই ক্ষেত্রে কিন্তু তোমার মার্কস উঠানোটা তুলনামূলক কঠিন, এবং বেশিরভাগই কিন্তু এই হিস্ট্রির কারণে তোমার A+ ছুটে যায় বা তোমার গোল্ডেন ছুটে যায়, ঠিক আছে? তো এইটার জন্য তুমি সবসময় ট্রাই করবা একমাত্র কারণ এই ধরনের যেই ক্ষেত্রে তুমি পয়েন্ট ঢুকাইতে পারো ওই সব ক্ষেত্রে তুমি সব জায়গায় পয়েন্টই করবা, একটা পয়েন্ট দিবা, পয়েন্ট দেওয়ার পরে ওই পয়েন্টগুলো ব্যাখ্যা করবা, ঠিক আছে? একদম এই ক্ষেত্রে এই পয়েন্ট দেওয়া গেলে পয়েন্ট তুমি কখনোই মিস করবা না। যেই বিষয়গুলো আমি একদম শুরুতে থেকে করি, আমি যখন ক্লাস 5 আমাদের পিএসসি ছিল, পিএসসি থেকে আমার বাবা আর কি বলতো যে তুমি সবসময় করবা, সুন্দর করে এভাবে মার্জিন করবা, চারদিকে মার্জিন করবা, ঠিক আছে? এরকম বক্স কিন্তু একটা পাওয়া যায়, স্কেল পাওয়া যায়, এরকম বক্স থাকে, ঠিক আছে? এবং ওইটার মাধ্যমে মার্জিন করবা, মার্জিন করার পরে এইখান থেকে লেখা শুরু করবে, নতুন একটা প্যারা
খাতার এই জায়গা থেকে শুরু করবা, এবং তারপর পয়েন্টগুলো যখন লেখা শুরু করবা এই জায়গা থেকে শুরু করবা, এইভাবে 1 দিবা, 2 দিবা, ঠিক আছে, 3 দিবা, এইভাবে পয়েন্ট দিয়ে শুরু করবা। এই পয়েন্টগুলো একটু কালারাইজ করবা, ব্লু কালারাইজ করবা। তারপর তুমি কি করবা, এই ক্ষেত্রে তোমার কালার পেন ইউজ করার পরে তোমার এই ক্ষেত্রে তোমার তুমি অন্যান্য বিষয়গুলো তোমার তুলে ধরবা, ঠিক আছে। তারপরে এখানে একটু আবার নতুন একটা প্যারা শুরু করে এখান থেকে শুরু করা, ঠিক আছে, কনক্লুশন দিলা। তো 5-এ যখন এই বিষয়টা আমি ফলো করি তখন কিন্তু তোমার দেখা যায় যে আমার যে পরীক্ষার হলে যারা গার্ড ছিল, ঠিক আছে, 5 বলতে তো একদম ছোট বুঝোই, তো তখন ম্যাডামরা বলতেছে দেখেন দেখেন ম্যাডাম কত সুন্দর করে লিখতেছে, ঠিক আছে। এবং আমি কিন্তু তোমার দেখো আর্টস, যেমন আমি 9-10 পর্যন্ত সায়েন্সে ছিলাম, বাট আমার কিন্তু কখনো তোমার এই বাংলা, ইংলিশ কিংবা সমাজ বলো বা ধর্ম বলো এগুলাতে কখনো আমার A+ ছুটে নেই, ঠিক আছে। কিংবা যখন আমি ইন্টারমিডিয়েট ছিলাম আমার কিন্তু যতগুলো ছিল সবগুলাই আমার কিন্তু কোনোটাই তোমার A+ ছুটে না। আমার কিন্তু তোমার গড় ছিল তোমার 93.5%, ঠিক আছে, 93.5%। তার মানে কিন্তু বুঝতে পারছো যে একটা বুয়েটে এলিজিবল হওয়ার জন্য যে পরিমাণ মার্কস লাগে ওই পরিমাণ মার্কস ছিল একটা আর্টসের স্টুডেন্ট হয়ে, ঠিক আছে। তো তোমার কিন্তু এই বিষয়গুলো তোমার বুঝতে হবে যে তুমি যখন এইভাবে খাতাটা একটু সুন্দর করে রাখলা, ঠিক আছে, একটু সুন্দর করে দিবা, তোমার খাতাটা একটু ভরাটও লাগবে, তোমার সময় বাঁচবে, ঠিক আছে, খাতাটা সৌন্দর্য থাকবে। তুমি একটা বিষয় ভাবো যে তুমি এইভাবে একটা পয়েন্ট পয়েন্ট করে দিলা, চারদিকে মার্জিন করে, এই বিষয়টা সুন্দর লাগবে, নাকি তুমি ধরো এইভাবে মার্জিন করলা, ঠিক আছে, এই মার্জিন করা এটা যায়, এবং তারপর তুমি এইভাবে টানা, এই জায়গা থেকে টানা তুমি দিলা, কোনো প্যারা নাই, কিছু নাই, ঠিক আছে, টানা তুমি দিলা, কোনো কালারের কোনো বালাই নেই, তোমার লেখার মান ভালো, ঠিক আছে, তোমার এই সুন্দর, কিন্তু মার্কস তোমার কোনটা বেশি আসবে? মার্কস অবশ্যই তোমার এইটাই বেশি আসবে, ঠিক আছে, এইটাই মার্কস বেশি আসবে না, ঠিক আছে। এটা একদম নর্মাল একটা বিষয় যেটা আমাদের বুঝতে হয় সাইকোলজি এই ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা যদি পরবর্তী সৃজনশীলটাতে যাই, দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা বুঝতেই পারি এটা ভাস্কো দা গামা, পড়তে পড়তে আমাদের মুখে ফেনা উঠে গেছে, ঠিক আছে। তারপর দেখো একটা খতে বলা হচ্ছে 76-এর মন্বন্তরের কারণ। 76-এর মন্বন্তর মূলত বাংলা তোমার 1176, আর তোমার এই ক্ষেত্রে কিন্তু ইংরেজি কিন্তু তোমার 1770। এটা কাদের আমল ছিল? 1757 সাল থেকে, যেহেতু 1757 সাল যেহেতু তোমার ইংরেজরা শাসন আমল করে, অর্থাৎ এক্ষেত্রে ইংরেজদের ছিল, কিন্তু এক্ষেত্রে ইংরেজরা শাসন করার ফলে তারা কিন্তু করটা ক্রমান্বয়ে বৃদ্ধি করছিল। কর কমানো বাড়ানোর থাকলে ক্ষমতা তারা কখনো কমানি, যেটি বাংলাদেশে হয় যে একটা জিনিসের দাম বাড়ে ঠিকই, কিন্তু ওইটার দাম আর কমে না। তো যখন তোমার দেখা যাচ্ছে যে তোমার 1 টাকা দিয়ে তুমি তখনকার 1 টাকা দিয়ে তুমি 1 মণ চাল পেতা, ঠিক আছে, 1 মণ চাল কিন্তু তুমি এই ক্ষেত্রে পেতা। কিন্তু দেখা যাচ্ছে কি তোমার এই রকম হয়, এই রকম যে তখন তুমি 1 টাকা দিয়ে তুমি মাত্র 3 সের, 3 সের বলতে 3 কেজি, ঠিক আছে, 3 কেজি, আর 1 মণ বলতে কিন্তু আমাদের 40 কেজি বোঝানো হয়, ঠিক আছে। তার মানে তুমি বুঝো যে কি পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছিল, মূল্যস্ফীতি ঘটেছিল, যে তুমি তখন 40 কেজির পরিবর্তে মাত্র 3 কেজি তুমি চাল পাচ্ছ, ঠিক আছে। এবং আমরা জানি যে ভাত প্রধান, আমরা মাছে ভাতে বাঙালি, ভাতই কিন্তু আমাদের প্রধান খাবার, ঠিক আছে। এবং এর অভাবে কিন্তু পরবর্তীতে দেখা যায় বাংলার প্রায় 1/3 মানুষ মারা যায়। তখন বাংলার তোমার মানুষ ছিল কিন্তু তোমার 3 কোটি, 3 কোটি মানুষই কিন্তু তোমার দেখা যাচ্ছে যে তোমার 1/3 মানুষ, প্রায় তোমার এক কোটি মানুষ কিন্তু তখন তোমার দুর্ভিক্ষে মারা যায়, ঠিক আছে। যেটা তোমার করোনায় মাত্র কত কিছু মানুষ মারা গেছে, অথচ তারা খাদ্যের অভাবে তোমার 1/3 মানুষ মারা যায় একটা দেশের, ঠিক আছে, ভাবা যায়, ঠিক আছে। এইটাই আসলে আমাদের এক্ষেত্রে তোমার 76-এর মন্বন্তর বলা হয়। এটা দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকে ভারতীয় উপমহাদেশ কোন বিষয়টি? ভিনদেশী বণিকরা যুদ্ধে জয়ী হয়ে ঔপনিবেশিক অঞ্চলে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, ঠিক আছে, তাতে অর্থ সংশ্লিষ্ট বিষয় দেশ রক্ষা ছাড়া তাদের অন্য দায়িত্ব ছিল না। এই অভিনব শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য ছিল দেশীয় শাসকদের ক্ষমতাহীন করা এবং দায়িত্বহীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটে। এটার সাথে উপমহাদেশ কোন? এটার সাথে কিন্তু এই যে আমরা ইংরেজদের যে শাসন আমলটা গ্রহণ করে ওই ইংরেজদের শাসন আমলটার কথা বলা হচ্ছে। এবং দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দেশীয় শাসকদের ক্ষমতাহীন, যেটা মীর জাফরদের করা হয়েছিল, ঠিক আছে। তারা যে বিশ্বাসঘাতকতা করেছিল, তারা কিন্তু আসলে ওই চেয়ারটা বসার জন্য তার অনেক ছিল মীর জাফরের, কিন্তু সে আসলে ওই চেয়ার থেকে বসে আসলে যে
চেয়ারের যে ক্ষমতা, ওই চেয়ারের ক্ষমতাটা কিন্তু ইংরেজরা নিয়ে নিয়েছিল। তার কাছে শুধু কাঠের আর ফোমের মখমলের ওই চেয়ারটাই ছিল, তার কাছে কিন্তু কোনো ক্ষমতা ছিল না। ওই ক্ষমতাটা কিন্তু ইংরেজরা নিয়ে গিয়েছিল, ঠিক আছে। অতএব আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইংরেজদের শাসন আমল ওইটা বোঝানো হচ্ছিল। এবং দেখো ঘতে বলা হচ্ছে বাংলার জনজীবনে উক্ত ঘটনা। অবশ্যই বাংলা জনজীবনের যে বিপর্যয়, এটা কিন্তু আমরা বুঝতে পারি। অলরেডি আমরা পড়ে আসছি ৭৬-এ মন্বন্তর, কিংবা আমাদের দেখো নীলের যে চাষ, ঠিক আছে, বাংলা ভাত কিংবা ধান চাষ বন্ধ করে দিয়ে নীলের চাষ, কিংবা এক্ষেত্রে আমাদের যে তোমার ৭৬-এর মন্বন্তর এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঠিক আছে, এবং তাদের যে সম্পদ যে লুটপাট করা বাঙালিদের, এবং তারপর তারা যে আমাদের দেশীয় তাঁতি যারা তোমার করতো, শাড়ি তৈরি করতো, ঠিক আছে, মুসলিম তাদের হাত কেটে দেয়, সম্পূর্ণ নানা রকমের তোমার এইগুলো বিপর্যয়গুলো তারা কিন্তু এনেছিল, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার বই অনুযায়ী তোমার এক্ষেত্রে তোমার এটা আলোচনা করতে হবে, পয়েন্ট দিয়ে আলোচনা করবা অবশ্যই, ঠিক আছে, পয়েন্ট দিয়ে আলোচনা করবা। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কত সালে ভাস্কো দা গামা 1498 সালে, কত সালে আসে এবং কে আসে? ভাস্কো দা গামা আসে 1498 সালে আসে। তারপর দেখো উপমহাদেশে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত। ইঙ্গো বলতে এক্ষেত্রে আমাদের ইংরেজদের বোঝানো হচ্ছে, আর ফরাসি বলতে তো আমরা বুঝি। তো এই ক্ষেত্রে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের তোমার ইউরোপীয় সপ্তবর্ষ ব্যাপী ইঙ্গো মানে 7 বছর ধরে এটা তোমার চলতে থাকে উভয় পক্ষের দ্বন্দ্ব। তাছাড়া তোমার দক্ষিণান্তের যে কর্ণাটক প্রাধান্য প্রতিষ্ঠানকে কেন্দ্র করে 1746 সাল থেকে 1763 সাল পর্যন্ত ইংরেজ এবং ফরাসিদের মধ্যে 3টি যুদ্ধ হয়, ঠিক আছে। এটাকে মেইনলি আমাদের এই ক্ষেত্রে তারপর কাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়? এক্ষেত্রে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এটাই মূলত আমাদের ইঙ্গো ফরাসি যুদ্ধ, যেটা 3টা যুদ্ধ 7 বছর ধরে তোমার এক্ষেত্রে চলে, ঠিক আছে, এবং এক্ষেত্রে ইংরেজরা কিন্তু তোমার জয়লাভ করে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার গতে বলা হচ্ছে যে উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত। তো এক্ষেত্রে ষড়যন্ত্রটা দেখো, সুলতান আবুল হাসান সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর তার পুত্র আবদুল্লাহ নামমাত্র সুলতান বানানো হয়, ঠিক আছে, এবং তারপর কি করে স্পেনে মুসলিম শাসন আমলের ওই ক্ষেত্রে সমাপ্তি ঘটে। এটা আসলে কোন ষড়যন্ত্র? এটা কিন্তু আমাদের নবাব সিরাজউদ্দৌলার ক্ষেত্রে যে ষড়যন্ত্রটা করা হয় এবং যে বাংলার নবাবী আমলের যে পতনটা ঘটে, ওই বিষয়টা কিন্তু তোমার এক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে। এবং উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী, অলরেডি আমরা এই বিষয়টা আলোচনা করে এসেছি, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে এসেছিলেন? ভারতের তিনি যে বন্দরটি সেটির নাম হলো আমাদের কালিকট বন্দর, ঠিক আছে, কালিকট বন্দরে তিনি এসেছিলেন। তারপর দেখো খতে বলা হচ্ছে সম্রাট ফররুখশিয়ারের ফরমান ভারতের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছিল। কেন? ফররুখশিয়ারের ফরমানটা কি ছিল? 1690 খ্রিস্টাব্দে তিনি সম্রাট অরঙ্গজেবের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার বার্ষিক তিনি 3000 টাকা দিয়েছিলেন সম্রাট অরঙ্গজেবকে, এবং তিনি বিনা শুল্কে কিন্তু এক্ষেত্রে আমাদের বাণিজ্য করার লাভ করেন, ঠিক আছে, একটি চুক্তি করেন। তারপর দেখো এক্ষেত্রে 1717 খ্রিস্টাব্দে কিন্তু ফররুখশিয়ারের এক ফরমানের মাধ্যমে কি হয়, তোমার বাংলা, বোম্বাই এবং মাদ্রাজে বিনা শুল্কে তিনি অধিকার প্রদান করেন। একই সাথে ইংরেজদের নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে। তার মানে ইংরেজদের মুদ্রা এই ক্ষেত্রে কিন্তু প্রচলিত হয়, ঠিক আছে, যেটা খুব দ্রুতই ভারতে তাদের বাণিজ্যিক সম্প্রসারণ ঘটায়। পাশাপাশি কি হয়, সাম্রাজ্য স্থাপনের নীল নকশা করে, এবং তারপর কিন্তু তারা কি করে, এক্ষেত্রে কিন্তু এক সময় কিন্তু যেটা আমরা 1757 সালে কিন্তু আমরা দেখতেই পারি যে এক্ষেত্রে কিন্তু তারপর কিন্তু সম্পূর্ণ বাংলা তথা পরবর্তীতে ভারতের প্রায় সকল অংশ কিন্তু তারা দখল করে নেয়। গতে দেখা বলা হচ্ছে উদ্দীপকে হুমায়ুনের কূটনৈতিক ও রাজনৈতিক অদূরদর্শিতার সাথে বাংলার নবাবী শাসন আমলের পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে যে মুঘল সম্রাট যে বিষয়গুলো করে, ঠিক আছে, দুর্ভাগ্যবশত হুমায়ুনের মধ্যে নানা ঘটলেও কিন্তু চরিত্রের কারণে হুমায়ুন দণ্ডযোগ্য অপরাধীকেও ক্ষমা করে দিতেন, এবং সেটি কিন্তু পরবর্তী সিরাজউদ্দৌলার সাথে কিন্তু এটা ঘটে, ঠিক আছে। এবং তারপর যে ভাগ্য বিপর্যয়টা ঘটে কি হয়, তারপর শেষমেশ তাকে মারা পড়তে হয়, এবং তারপর বাঙালিরা শোষিতের পর্যায়ে চলে যায়, এবং বাংলার নবাবী আমল কিন্তু এক্ষেত্রে পতন ঘটে, ঠিক আছে। সকল বোর্ড 2016-তে এসেছিল, ঠিক আছে, এই বিষয়টা। তারপর দেখো 14 নম্বর সৃজনশীল, সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে আহরণ করেন? এক্ষেত্রে তিনি আহরণ করেন 1756 সালে।
1756 সালে। এবং তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে অন্ধকূপ হত্যাকাণ্ড কি, এটা আমরা অলরেডি জানি। এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকের জনাব ক এর সাথে বাংলার কোন নবাবের আছে। তো আমরা যদি দেখি আন্তর্জাতিক ব্যবসায় ক তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালনা পদে করে, তারপর নিযুক্ত হওয়ার পরে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য প্রথমে তিনি অর্থনৈতিক সংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কি করেন, প্রতিষ্ঠানটি স্বাবলম্বিতা অর্জন করেন। কিন্তু জনাব ক কর্মকাণ্ড পরিচালনা মনোভূত না হওয়ার কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক্ষেত্রে কোন ইসের সাথে আছে বলতো, এক্ষেত্রে দ্বন্দ্বের সৃষ্টি হয় এক্ষেত্রে আমাদের যে মীর কাসিম, তার এই বিষয়টা কিন্তু এক্ষেত্রে দ্বন্দ্ব। মীর কাসিমের সাথে কিভাবে হয়, মীর কাসিম কিন্তু বাংলার যে এইগুলা কি বলে বাঙালিদের সাথে যে বা তিনি শাসন আমল গঠন করার পরে কিন্তু তিনি বাঙালিদের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড কিংবা নিজের দুর্গকে বা নিজের শাসনকে রক্ষার জন্য নানা বিষয় কিন্তু করে, ঠিক আছে। যেটা আমরা কিন্তু পূর্ববর্তী এসে কিন্তু আমরা পড়ে এসেছি যে এই ক্ষেত্রে মীর কাসিমের কিভাবে হয়, কি তার সাথে কিভাবে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, ঠিক আছে। তিনি ছিলেন একজন সুদক্ষ এবং দূরদর্শী রাজনীতিবিদ। কিন্তু ইংরেজরা পরবর্তীতে মনে করেন যে আসলে ইনি তো হুমকি স্বরূপ, ইনি থাকলে তো আমরা এই দেশে করতে পারবো না, শাসন করতে পারবো না, কিংবা এই দেশে আমরা ক্ষমতায় বসতে পারবো না। এবং তারপরে কিন্তু মীর কাসিমের সাথে ইংরেজদের তোমার দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘতে বলা হচ্ছে দেখো আমাদের পদক্ষেপ প্রেক্ষিতে যুদ্ধের গুরুত্ব বিশ্লেষণ করো, যেটা আমরা প্রিভিয়াস পড়ে এসেছি, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আজকে সর্বশেষ সৃজনশীল। এক্ষেত্রে বলা হচ্ছে দেখো সকল বোর্ড 2015-তে এসছে এটা। এক্ষেত্রে বলা হচ্ছে কোন পর্তুগিজ নাবিক প্রথম ভাস্কো দা গামা দেওয়ানি লাভের গুরুত্ব, ইংরেজি দেওয়ানি লাভের গুরুত্ব কি? ইংরেজি দেওয়ানি লাভের গুরুত্ব ছিল তারা 1765 সালে ইংরেজি কোম্পানি দেওয়ানি লাভের মাধ্যমে সামরিক ক্ষমতা লাভ করে। সামরিক ক্ষমতা লাভ করা মানে কি, তাদের নিজেদের এখানে সামরিক বাহিনী এসে পড়ে, ঠিক আছে। তাদের একটা সামরিক বাহিনী তখন এসে পড়ে, ঠিক আছে। তারপর শুল্ক আদায়ের ক্ষমতা ছিল, তার মানে একটা দেশের পরিচালনার জন্য যেই ক্ষমতা করে এই ক্ষমতা কিন্তু তাদের মধ্যে ছিল। অতএব তারা কিন্তু আসলে একজন প্রকৃত শাসক হিসাবে কিন্তু তাদের অভ্যুত্থান ঘটে। দেখো বলা হচ্ছে পঠিত বই কোন ঘটনার সাথে, আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, বিশ্ব জনগোষ্ঠী আফ্রিকার। তো এখানে বলা হচ্ছে এই সম্পদের উপর আফ্রিকার বাইরের শক্তির নজর অনেক আগে ছিল। অষ্টাদশ শতাব্দীতে এসে কি করে এখানকার সম্পদের উপর আধিপত্য করে, যেটা কিন্তু জাতিগুলো প্রতিযোগিতার সময় ইউরোপীয়দের দখলদারিত্বের মাধ্যমে। তার মানে এটা কি, ইংরেজরা যে আমাদের ইসের মধ্যে টিকে থাকে, কিংবা এক্ষেত্রে দেখো এক্ষেত্রে বলা আছে আমাদের যে ইউরোপীয় যে কাহিনী এইগুলো আসে তাদের কিন্তু এই ঘটনার সাথে মিল আছে। তো আমরা যদি দেখি আসলে এই চ্যাপ্টার থেকে মূলত ইংরেজদের কিংবা পর্তুগিজদের, নবাব সিরাজউদ্দৌলা, মীর কাসিম, এই বিষয়গুলোই কিন্তু নিয়ে এই চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেনগুলো আসে। তো এই বিষয়গুলো যদি তুমি একটু টপিক ধরে ধরে একটু মুখস্থ করে রাখো বা একটু তুমি পয়েন্ট করে করে এগুলো লিখে রাখতে পারো, তোমার কিন্তু এইটা কিন্তু তোমার খুবই দেখো তুমি কিন্তু এই হিস্ট্রি থেকে তোমার কিন্তু পাও কিন্তু খুব একটা কঠিন বিষয় না, A+ পাও। তারপর দেখো উল্লিখিত ঘটনার জন্য বাণিজ্যিক কারণ দায়ী ছিল বলে, হ্যাঁ বাণিজ্যিক কারণে দায়ী ছিল, কারণ তারা তো প্রথমে তোমার বাণিজ্যের মাধ্যমে আসে, এবং বাণিজ্যের মাধ্যমে আসা তারা পরে এই দেশের যারা লোভী শাসক ছিল কিংবা লোভী যারা বিশ্বাসঘাতক ছিল তাদের মাধ্যমে কিন্তু আসলে তারা বাণিজ্যের মাধ্যমে কিন্তু পরবর্তীতে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়। অথবা আমরা বুঝতে পারি কিন্তু এটা আসলে আমাদের কিন্তু এই বাণিজ্যিক কারণটাই দায়ী ছিল, ঠিক আছে। তো আজকের আমাদের ক্লাসটি এই পর্যন্তই। অনুরোধ রইল পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য, ঠিক আছে। ধন্যবাদ।